স্টক হোক বা কমোডিটি, মার্কেটে ইনভেস্ট করতে গেলে একটি ডিম্যাট অ্যাকাউন্ট একান্ত প্রয়োজন। এর সাথেই যুক্ত হয় একটি ট্রেডিং অ্যাকাউন্ট। কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, ডিম্যাট অ্যাকাউন্ট খোলার অথরাইজেশন কার কাছে রয়েছে, এই সমস্ত কিছু জেনে নেব সংক্ষেপে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে। এছাড়াও অন্ধকারে ঝাঁপ না দিয়ে আগেই জেনে নিতে হবে ব্রোকার কত রকমের রয়েছে আর এই ডিম্যাট অ্যাকাউন্টের সাথে কি কি চার্জেস যুক্ত। অনেক না জানা রহস্যের জট খুলে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। ইন্ডিয়াতে সিকিউরিটি এবং কমোডিটি মার্কেটের রেগুলেটরি বডি হিসেবে রয়েছে সেবি, অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি 1988 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি রেজলিউশনের মাধ্যমে একটি নন স্ট্যাটুটরি বডি রূপে কাজ শুরু করে। এটি আসলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স মিনিস্ট্রির অ্যাডমিনিস্ট্রেটিভ ডোমেনের আন্ডারে রয়েছে। 90-এর দশকের প্রথমের দিকে একটা সময় ছিল যখন ব্রোকাররা ফ্লোরে গিয়ে পেপার পেন নিয়ে ট্রেড করত। শেয়ার কেনাবেচার জন্য হাতে কলমে লিখে পুরো কাজটা করতে হতো। সেবির রেগুলেশনের আন্ডারে এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 1992 সালে এস্টাবলিশড হলেও ওটি কাজ শুরু করে 1994 সালে। কিন্তু 1996 সালে এসে এনএসসি পুরো সিস্টেমটাকেই বদলে দেয়। তারা নিয়ে আসে ডিম্যাট কনসেপ্ট। ডিম্যাট, যার প্রকৃত অর্থ ডিমেটেরিয়ালাইজেশন। আপনার কাছে ডিম্যাট অ্যাকাউন্ট থাকা মানে আর কোনো পেপার সার্টিফিকেশনের প্রয়োজন নেই। আগেকার দিনে আলমারির ভল্টে ধন দৌলতের সাথে শেয়ার সার্টিফিকেট রাখা থাকতো। আজকের দিনেও শুনে থাকবেন কারোর বাড়ির পুরনো আলমারি থেকে শেয়ার সার্টিফিকেট বেরিয়েছে। আজকের দিনে যার ভ্যালুয়েশন কয়েক লক্ষ থেকে কোটি টাকা। কিন্তু এই পেপার সার্টিফিকেশন মেনটেন করা এবং সেগুলিকে প্রিজার্ভ করা বেশ কঠিন ছিল এবং জটিলতা ছিল অনেক বেশি, স্বচ্ছতা ছিল অনেক কম। তাই ব্যাপারটাকে সহজ এবং স্বচ্ছ করার তাগিদেই নিয়ে আসা হয় ডিম্যাট ফর্ম। আসল ব্যাপারটা একই থাকলো, মাঝে রইল স্টক এক্সচেঞ্জ। একদিকে রইল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং রিটেল ট্রেডার্সরা, আর অন্যদিকে রইল কোম্পানিগুলি যাদের শেয়ার কেনাবেচা হবে। আর এই দুই দিকেই মাঝে রইল ইন্টারমিডিয়েটসরা। এই ডিম্যাট সিস্টেমে সব কিছু অনলাইন তো হবেই, কিন্তু সেগুলি হবে ডিপোজিটরি থ্রু। আপনারা জানেন শেয়ার কেনাবেচার সময় মাঝে ব্রোকার ইনভলভ থাকে, কিন্তু ব্রোকার শুধুই মিডিয়াম। শেয়ারগুলি আসলে জমা থাকে ডিপোজিটরির কাছে। ইন্ডিয়াতে প্রধানত দুটি ডিপোজিটরি রয়েছে, সিডিএসএল এবং এনএসডিএল। তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট হলো এই ডিপোজিটরিগুলিতে থাকা এমন অ্যাকাউন্ট যার মেন পারপাস স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, ইটিএফের মতো ফিনান্সিয়াল সিকিউরিটিসগুলিকে ইলেকট্রনিক ফর্মে হোল্ড করা। এটিকে এক কথায় আপনার ইনভেস্টমেন্টের ডিজিটাল লকার বলতে পারেন। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার তিনটি উদ্দেশ্য। ফিজিক্যাল সার্টিফিকেটের পরিবর্তে সেগুলিকে ডিজিটাল ফর্মে হোল্ড করা, ইনভেস্টমেন্টের সেফ এবং সিকিউরিটি স্টোরেজ নিশ্চিত করা এবং ট্রানজাকশনের সময় সেগুলিকে সহজে ট্রান্সফার করা। আপনি যখন কোনো কোম্পানির শেয়ার একদিনের বেশি সময়ের জন্য কেনেন, সেগুলি ডিম্যাট অ্যাকাউন্টে গিয়ে জমা হয়, আবার বিক্রির সময় সেগুলি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায়। কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট খোলার আগে আপনার প্রয়োজন একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি যে ফান্ড স্টক মার্কেটে আনতে চাইছেন সেটির লঞ্চ হাউস বলা যেতে পারে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্টের মাঝের লিঙ্কিং স্টেজে রয়েছে ট্রেডিং অ্যাকাউন্ট। আপনি যখনই কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তার সাথে সাথে অটোমেটিক একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে যায়। এই অ্যাকাউন্টটি ব্রোকারের কাছে থাকে। এটি স্টক মার্কেটে সিকিউরিটিজ কেনাবেচা করতে ব্যবহার করা হয়। অন্যভাবে বলতে গেলে ট্রেডিং অ্যাকাউন্টের থ্রু স্টক এক্সচেঞ্জে ট্রেড এক্সিকিউট করা হয়। ব্রোকার দু রকমের হতে পারে, ফুল সার্ভিস ব্রোকার এবং ডিসকাউন্ট ব্রোকার। এছাড়াও বেশিরভাগ ব্যাংকই ব্রোকিং সার্ভিস দিয়ে থাকে। ইন্টারমিডিয়েটসের মধ্যে ডিপোজিটর, ব্রোকার এবং ব্যাংক ছাড়াও আরও একটি এন্টিটি কাজ করে, ক্লিয়ারিং হাউসেস। এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলি স্টক এক্সচেঞ্জকে পেমেন্ট, সিকিউরিটি এবং ডেরিভেটিভ ট্রানজ্যাকশনে ফাইনাল ক্লিয়ারেন্সে সাহায্য করে।
এবার আসুন দেখে নেওয়া যাক মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে একসাথে কাজ করে। একেবারে প্রথম স্টেজে আপনার কাছে 3টি অ্যাকাউন্ট রয়েছে। শেয়ারগুলিকে ইলেকট্রনিক ফর্মে রাখার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট, স্টক মার্কেটে বাই এবং সেল অর্ডার এক্সিকিউট করার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল ট্রানজাকশন ম্যানেজ করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলি টিপিক্যালি একসাথে লিঙ্ক থাকে। শেয়ার কেনার সময় প্রসেসটি ঠিক এই রকম হয়। আপনার ব্রোকারের দেওয়া ট্রেডিং অ্যাকাউন্টে আপনি লগ ইন করেন। এবার যে শেয়ার কিনতে চাইছেন সেটি সার্চ করে কতগুলি কিনতে চাইছেন সেটি স্পেসিফাই করেন। আপনি মার্কেট প্রাইসে অর্ডার প্লেস করতে পারেন, আবার ইচ্ছামতো লিমিট প্রাইসও দিতে পারেন। এবার কনফার্ম করলে অর্ডার ফাইনালি প্লেসড হয়। এরপরে স্টেজটি হলো অর্ডার এক্সিকিউশন। ব্রোকার আপনার অর্ডারটি এক্সচেঞ্জে ফরওয়ার্ড করে। আপনার স্পেসিফাইড প্রাইসে সেলার অ্যাভেলেবেল থাকলে ট্রেড এক্সিকিউট হয়ে যায়। ট্রেড এক্সিকিউশনের সাথে সাথে দুটি ঘটনা একসাথে ঘটে। রিকোয়ার্ড অ্যামাউন্ট আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সাথে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা ব্রোকারের কাছে থাকা আপনার অ্যাভেলেবেল ফান্ড থেকে ডেবিট হয়ে যায়, আর পেমেন্ট প্রসেস হওয়ার সাথে সাথে শেয়ার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। তবে ডেলিভারি ট্রেডের ক্ষেত্রে আপনি যে শেয়ার কিনলেন সেটি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে T+1 ডেতে, অর্থাৎ ট্রেড ডে থেকে আরও একটি বিজনেস ডে পরে ফাইনাল সেটেলমেন্টের পর দেখতে পাবেন। শেয়ার বিক্রির সময় ঠিক এর উল্টো ঘটনা ঘটে। ট্রেডিং অ্যাকাউন্টে লগ ইনের পর আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থাকা শেয়ারটিকে সিলেক্ট করে তার কোয়ান্টিটি স্পেসিফাই করেন। আপনি মার্কেট প্রাইসে সেল করতে পারেন, আবার লিমিট প্রাইস সেট করে দিতে পারেন। এবার কনফার্ম করলে ফাইনালি অর্ডার প্লেসড হয়। অর্ডার প্লেসের আগে টিপিন দিয়ে ফাইনাল ভেরিফিকেশন করা হয় যে আপনার শেয়ার আপনি নিজেই বিক্রি করছেন। এবার অর্ডার এক্সিকিউশনের জন্য ব্রোকার আপনার অর্ডারটিকে স্টক এক্সচেঞ্জে ফরওয়ার্ড করে। আপনার স্পেসিফাইড প্রাইসে বায়ার্স অ্যাভেলেবেল থাকলে ট্রেড এক্সিকিউট হয়ে যায়। সাথে সাথেই শেয়ারগুলি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায়, আর পেমেন্টও রিসিভড হয়। তবে পুরোপুরি সেটেলমেন্ট কমপ্লিট হয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে ট্রেড ডে ছাড়াও আরও একদিন সময় লাগে। ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সিকিউরিটিজ ট্রানজ্যাকশনের প্রতিটি স্টেজে রয়েছে নির্দিষ্ট চার্জেস। শুরুর দিকে অনেকেই এগুলিকে ঠিকমতো খেয়াল করেন না, বা ব্রোকিং হাউসগুলির অ্যাডভার্টাইজমেন্টে আকৃষ্ট হয়ে এগুলির কথা ভুলে যান। পরে সমস্যায় পড়তে হয়। মার্কেটে ট্রানজ্যাকশন সিস্টেমে যত রকমের ফিস বা চার্জেস রয়েছে সেগুলিকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম হলো নর্মাল চার্জেস। এই ক্যাটাগরিতে সেই সমস্ত ফিস বা চার্জেস রয়েছে যেগুলি এক কথায় স্ট্যান্ডার্ড ফিস বা চার্জেস। এগুলি ব্রোকার এবং এক্সচেঞ্জ আগেই ডিসক্লোজ করে রাখে। অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। অনেক ব্রোকারই নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় একটি ওয়ান টাইম নমিনাল ফিস নেয়। কিছু ব্রোকার ফ্রি অ্যাকাউন্ট ওপেনিং অফার দিলেও অনেক সময়ই 300 থেকে 1000 টাকা পর্যন্ত নেওয়া হয়ে থাকে। অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জেস। বেশিরভাগ ব্রোকারই ডিম্যাট অ্যাকাউন্ট মেনটেন করার জন্য বছরে 300 থেকে 1000 টাকা রেকারিং ফিস নিয়ে থাকে। তবে ডিসকাউন্ট ব্রোকাররা প্রায়ই প্রথম বছরের জন্য এএমসি ছাড় দিয়ে থাকে। এরপরেই আসে বাই বা সেল ট্রানজাকশনের জন্য ব্রোকারেজ। ফ্ল্যাট ব্রোকারেজ হতে পারে, যেমন ডিসকাউন্ট ব্রোকাররা পার ট্রানজাকশনে 10 থেকে 20 টাকা চার্জ নিয়ে থাকে। আবার পার্সেন্টেজ ব্রোকারেজের ক্ষেত্রে ফুল সার্ভিস ব্রোকাররা সাধারণত টোটাল ট্রেড ভ্যালুর ওপর 0.1% থেকে 0.5% পর্যন্ত চার্জ কেটে থাকে। এরপরে হলো সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স। টোটাল ট্রানজাকশন ভ্যালুর ওপর এটি একটি গভর্নমেন্ট ইম্পোজ ট্যাক্স। ইকুইটি ডেলিভারিতে 0.1%, ইকুইটি ইন্ট্রাডেতে কেবলমাত্র সেলের ক্ষেত্রে 0.025%, আর ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে এটি 0.01% থেকে 0.05%-এর মধ্যে ভ্যারি করে। নেক্সট হলো এক্সচেঞ্জ ট্রানজাকশন চার্জেস। এনএসসি বা বিএসসির মতো স্টক এক্সচেঞ্জগুলি ট্রেড ফ্যাসিলিটি দেওয়ার জন্য একটি নমিনাল চার্জ নিয়ে থাকে। ইকুইটি ডেলিভারিতে এটি 0.00325% এবং ইন্ট্রাডে ও এফএনওতে এই চার্জ 0.0019%।
টোটাল ব্রোকারেজ এবং ট্রানজাকশন চার্জের ওপর 18% হারে জিএসটি চার্জ করা হয়। এরপর হলো স্ট্যাম্প ডিউটি। ট্রানজাকশন ভ্যালুর ওপর এটি একটি গভর্নমেন্ট লেভি। ইকুইটি ডেলিভারিতে 0.015%, ইন্ট্রাডেতে 0.003% এবং ফিউচারে 0.002% এবং অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে 0.003%। এখানেই শেষ নয়, এছাড়াও রয়েছে ডিপি চার্জ। ডিপোজিটরি পার্টিসিপেন্টগুলি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ার ডেবিট করার জন্য পার ট্রানজাকশন 10 থেকে 50 টাকা পর্যন্ত চার্জ নিয়ে থাকে। স্টক মার্কেটে নতুন কেউ এসে যখন ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, বিশেষ করে এখন তো ডিসকাউন্ট ব্রোকারদের কাছে অ্যাকাউন্ট খোলার রেওয়াজ সব থেকে বেশি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কেউই চার্জ নিয়ে মাথা ঘামায় না। অনেক সময় পরিচিতদের কাছ থেকে শুনে বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে অ্যাকাউন্ট খুলে ফেলি, কিন্তু কিছুদিন ট্রেডিং করার পর যখন মেলে স্টক এক্সচেঞ্জ থেকে কমপ্লিট অ্যাকাউন্ট স্টেটমেন্ট আসতে থাকে, তখন ভাবি আরে এত ফিজ চার্জের কথা তো আগে কখনো ভেবে দেখা হয়নি। আপনি মার্কেটে নতুন, তাই কম ক্যাপিটাল নিয়ে ছোট ছোট ট্রেড নেন। লস হলেও হয়তো মাঝে মাঝেই কিছু প্রফিটও পান, কিন্তু একটা সময় পর দেখা যাচ্ছে এক্সট্রা চার্জের কথা তো বাদই দেওয়া গেল। নর্মাল ফিস বা চার্জ যা কাটছে তাতেই আপনার প্রফিট থেকে অনেকটা বেরিয়ে যাচ্ছে। আসুন ছোট ক্যাপিটাল নিয়ে ট্রেডিংয়ে কতটা চার্জ কাটতে পারে তার একটা আইডিয়া নেওয়া যাক। নতুন অ্যাকাউন্ট ওপেনিং চার্জ এবং অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ 300 টাকা করে ধরা হলো। এখন আপনি যদি এনএসসিতে 1 লক্ষ টাকা ট্রেড করেন, তবে বাকি চার্জগুলি কেমন হতে পারে সেটা দেখে নেওয়া যাক। আপনি যদি 1 লক্ষ টাকার শেয়ার কেনেন, তবে ব্রোকারেজ 20 টাকা, এসটিটি 100 টাকা, এক্সচেঞ্জ ট্রানজাকশন চার্জ 2 টাকা 97 পয়সা, জিএসটি 4 টাকা 13 পয়সা, স্ট্যাম্প ডিউটি 15 টাকা, ডিপি চার্জ এখানে 0। টোটাল চার্জ পড়ল 142 টাকা 10 পয়সা। এখন ওই একই পরিমাণ শেয়ার বিক্রি করলে স্ট্যাম্প ডিউটি 0 এবং এক্ষেত্রে ডিপোজিটরি পার্টিসিপেন্ট চার্জ লাগছে 10 টাকা। তাহলে টোটাল খরচা হলো 138 টাকা 90 পয়সা। ইন্ট্রাডের ক্ষেত্রে এই চার্জের কস্টিং পড়ছে 130 টাকা 10 পয়সা। এগুলি ছাড়াও আরও দুটি নতুন চার্জেস যুক্ত হয়েছে, সেবি টার্নওভার চার্জ এবং ইনভেস্টর প্রোটেকশন ফান্ড ট্রাস্ট চার্জ। স্ট্যান্ডার্ড চার্জগুলির বাইরেও এমন কিছু রয়েছে যেগুলি সবসময় হাইলাইট করা হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে কস্টগুলি আপনার ওভারঅল ট্রেডিং কস্টের সাথে যুক্ত হতে পারে। আপনি যদি নিজে অনলাইন প্ল্যাটফর্ম ইউজ না করে ওভার ফোন অর্ডার প্লেস করেন, তবে ব্রোকার আপনার কাছে কল অ্যান্ড ট্রেড চার্জ অ্যাপ্লাই করতে পারে। এটা মোটামুটি 20 থেকে 50 টাকার মধ্যে হয়ে থাকে। আপনি যদি কোনো ব্রোকারের কাছে থাকা অ্যাকাউন্টটি ক্লোজ করতে চান বা আপনার শেয়ারগুলিকে অন্য ব্রোকারের কাছে ট্রান্সফার করতে চান, তবে তারা প্রায় 100 থেকে 500 টাকা অ্যাকাউন্ট ক্লোজার বা ট্রান্সফার চার্জ নিতে পারে। আপনি যদি মার্জিন নিয়ে ট্রেড করেন, সহজ কথায় আপনার এক্সিস্টিং ফান্ডের থেকে বেশি ফান্ড ব্রোকারের কাছ থেকে নিয়ে ট্রেড করে থাকেন, তবে মার্জিন ফান্ডিংয়ের ওপর ব্রোকার 12 to 18% অ্যানুয়াল রেটে ইন্টারেস্ট নিতে পারে। কিছু ব্রোকার অ্যাডভান্স ট্রেডিং প্ল্যাটফর্ম, সফটওয়্যার বা পার্টিকুলার টুলস ইউজ করার জন্য পার মান্থ 100 থেকে 500 টাকা পর্যন্ত ফিজ নিয়ে থাকে। আবার আপনার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ থাকলে ব্রোকার ইয়ারলি 50 থেকে 200 টাকা পেনাল্টি চার্জ করতে পারে। আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকার কারণে যদি ট্রেড ফেল হয় বা ট্রানজ্যাকশন ফেলিওর দেখায়, তবে ব্রোকার ইনসিডেন্ট ওয়াইজ 50 থেকে 200 টাকা ফেল ট্রানজ্যাকশন বা বাউন্স চার্জ হিসাবে পেনাল্টি ইম্পোজ করতে পারে। এছাড়াও ফুল সার্ভিস ব্রোকাররা রিসার্চ রিপোর্ট, টিপস বা অ্যাডভাইসারি সার্ভিস দেওয়ার জন্য অ্যানুয়ালি 500 থেকে 5000 টাকা পর্যন্ত রিসার্চ অ্যান্ড অ্যাডভাইসারি ফিস নেওয়ার ট্র্যাক রেকর্ডও রয়েছে। ইন্ডিয়ান স্টক অ্যান্ড কমোডিটি মার্কেটে অসংখ্য ব্রোকার রয়েছে। তার মধ্যে একদিকে যেমন রয়েছে জিরোধা, আপস্টক্স, 5 পয়সার মতো ব্রোকাররা, যারা গত কয়েক বছরে খুব জনপ্রিয়তা পেয়েছে। আবার অন্যদিকে রয়েছে আইসিআইসিআই ডাইরেক্ট, এইচডিএফসি সিকিউরিটি এবং মতিলাল অসওয়ালের মতো দীর্ঘদিন ধরে কাজ করে চলা ব্রোকারগুলি।
আবার গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাঙ্কগুলির কাছেও রয়েছে ব্রোকিং সার্ভিস। কিন্তু একজন রিটেল ইনভেস্টর হিসাবে এদের মধ্যে পার্থক্যটা সহজে কি করে বুঝবো, আর কিভাবে বিচার করব আমাদের প্রয়োজনের নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে, জানবো পরের ভিডিওতে।